আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান। এই অধ্যায় থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে আমি করে দিব। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আমার ক্লাসটা তুমি নিয়মিত দেখো এমন হয়ে থাকে বা তুমি আমার ক্লাসগুলো পছন্দ করো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর বন্ধুবান্ধবকে এই ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দিও। তুমি তোমার কমেন্টে কমেন্ট সেকশনে যে একটু মতামত করো কেমন আমার ক্লাসগুলো আসলে লাগে এবং কোন টপিকগুলোর উপর আলোচনা করলে তোমার উপকার হবে বা তুমি তোমার পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে। যেহেতু তোমাকে হেল্প করাই আমার ইচ্ছা, সো তোমার চাওয়া পাওয়া অনুযায়ী আমি হেল্প করতে চাই। ওকে, সো আমরা তাহলে সমাধান করব হচ্ছে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। ওকে, 2 নং সৃজনশীল প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। দেখো, 2 নং প্রশ্নটা আমি এখানে লিখেছি, একটু মনোযোগের সাথে আগে পড়ে নাও 2 নং প্রশ্নটা কি বলতে চাচ্ছে। আরমান ট্রেডার্স একটি, এটা কত নম্বর পেজ একটু দেখে নাও, কত নম্বর পেজ একটু দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বইটা খুলে তারপর তুমি বোঝার ট্রাই করবা, তাহলে তোমার জন্য ভালো হবে। 102 পৃষ্ঠা, এটা কি 102 পৃষ্ঠা, খেয়াল করো 102 পৃষ্ঠা। হ্যাঁ, 102 পৃষ্ঠা কিন্তু এই অঙ্কটা। ওকে, এটা হচ্ছে 1 নাম্বারটা আমি গত ক্লাসে সমাধান করেছিলাম আর আজকে সমাধান করতে যাচ্ছি 2 নাম্বারটা। ওকে, ডান। 2 নাম্বারটা আজকে আমি সমাধান করে দিব। তো দেখো, এইখানে যে উদ্দীপকটা দিয়েছে, আরমান ট্রেডার্স একটি মুদি দোকানের মুদি পণ্যের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। 2017 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায়ের কতিপয় লেনদেন সমূহ নিম্নরূপ। সেপ্টেম্বর 1, এখানে কিছু ক্রয় আছে, কারবারি বার্তা আছে 5%, চালান নাম্বার আছে। সো এখানে কিন্তু বাকিতে লেনদেন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি 50 কেজির বস্তা ক্রয় করেছে। তো যেহেতু নাম লেখা আছে বাকিতে, ইরফান ট্রেডার্সের নিকট হতে এটাও বাকিতে। ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট ফেরত প্রদান, এটাও বাকিতে ক্রয় করে ফেরত প্রদান। ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হয় ফেরত প্রদান। তাহলে এখানে 2টা লেনদেন ফেরত, 12 এবং 18 তারিখের লেনদেন হচ্ছে ফেরত, আর 1 আর 5 তারিখের লেনদেন ক্রয়। তো আমাদের ক নাম্বারে কি করতে বলেছি সেটা আমরা একটু দেখি। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। কি করতে হবে বলো? ক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। তো ক্রয় জাবেদা প্রস্তুত কিন্তু একদম ইজি ব্যাপার। হ্যাঁ, জাস্ট ইজি ব্যাপার, সেকেন্ডের মধ্যে তুমি সলভ করে সমাধান করতে পারবা। কি করতে হবে? ক্রয় জাবেদা। সো তোমাকে এটাও জানতে হবে ক্রয় জাবেদাটা কি, আসলে খায় না মাথায় দেয়, সেটা কিন্তু জানতে হবে। ক্রয় জাবেদা আমরা কেন করে থাকি? ক্রয় জাবেদা মূলত করে থাকি বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করার জন্য ক্রয় জাবেদা করে থাকি। বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করার জন্য আমরা ক্রয় জাবেদা করে থাকি। আশা করি তোমরা এগুলো জানো। তারপর আমি একটু নর্মাল কথা যেটা বলে দিতে হয়, হ্যাঁ, না বললে আসলে পরবর্তীতে অনেকের প্রবলেম থেকে যায়, জন্য বলতে হয় এগুলো বারবার। এগুলো কিন্তু আমি অলরেডি এর আগে করাইছি, ঠিক আছে? এর আগে কিন্তু আমি এগুলো কি করছি? সমাধান করাইছি। তারপরও কিন্তু আমাকে নতুন করে অনেক কিছু করানো লাগতেছে, পুরাতন জিনিস যেগুলো এর আগের কোনো না কোনো চ্যাপ্টার আলোচনা করেছিলাম। এই ক্রয় জাবেদা নিয়ে অনেক আলোচনা করেছি, ঠিক আছে? তো আমরা প্রথমে ক্রয় জাবেদার একটা ছক করব। কি করতে হবে? ক্রয় জাবেদার একটা ছক করতে হবে। তো আমরা উপরের শিরোনামে লিখে নিব যে ক্রয় জাবেদা। কি লিখে নিব? ক্রয় জাবেদা। প্রতিষ্ঠানের নামটা কি ছিল? নামটা ছিল হচ্ছে আরমান ট্রেডার্স। আরমান ট্রেডার্স, আরমান ট্রেডার্স, খেয়াল করো, আরমান ট্রেডার্স। ওকে, দেন আমরা কি করতে যাচ্ছি? ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা। আমরা এই উপরের নামটা না লিখলেও কিন্তু চলে, উপরের নামটা না লিখলেও হয়, ঠিক আছে? ওকে, তারপর লিখে দিবে, সৌন্দর্য সবাই পছন্দ করে। সো ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদার জিনিসটা কি? নিশ্চয়ই তোমরা এর আগে শিখেছো, আমি অনেকবার বলেছি। ক্রয় জাবেদা হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। কি? বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য, দুটো শর্ত এখানে, একটা হচ্ছে বাকিতে হতে হবে আর একটা হচ্ছে ক্রয় হতে হবে পণ্য। বাকিতে যে এই বাকি কথাটা থাকতে হবে এবং পণ্য কথাটা থাকতে হবে। বাকিতে পণ্য ক্রয়ে আমরা ক্রয় জাবেদা লিখে থাকি, এতটুকু সবার জানার কথা। ওকে, তো এইবার আমরা ছকটা করে ফেলি। ক্রয় জাবেদার ছক কেমন হয় দেখো। প্রথমে আমরা ছক টানবো। মাত্র 499 টাকা, মাত্র কত? 499 টাকায়
হ্যাঁ একবারে তোমার এসএসসি হিসাব বিজ্ঞান যে বইটা, হ্যাঁ এই হিসাব বিজ্ঞান বইটা কমপ্লিট করানো হবে এবং পুরো বইয়ের প্রথম থেকে একদম প্রথম অধ্যায় থেকে একদম শেষ পর্যন্ত, হ্যাঁ যাদের শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাসের অনুযায়ী, আর যাদের হ্যাঁ প্রথম থেকে শেষ শর্ট সিলেবাস অনুযায়ী করাবো, আর যাদের শর্ট সিলেবাস না যারা 9-এ আসো তারা কিন্তু একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে। একবার 499 টাকা পেমেন্ট করতে হবে করে, মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং ওই নাম্বারে বিকাশ পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, স্ক্রিনশট পাঠাও, তাহলে তোমাকে আমি ভর্তি করে দেবো আর হচ্ছে গ্রুপে অ্যাড করে দিব। এই একটা বার ভর্তি হয়ে দেখো পুরো বইয়ের লেকচার শিট যা যা লাগে সব দিয়ে দেবো, শিট সাজেশন যা যা লাগে, এবং পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে মাত্র 499 টাকায়। আমরা এই পাশে তারিখের ঘর দিব। দেখো নর্মালি তোমরা একবারে নর্মাল ওয়েতে করবা, হ্যাঁ জাস্ট পেন্সিল দিয়ে স্কেল দিয়ে এই নর্মাল ওয়েতে কাজ করবা, কেউ আবার ভুলেও হাত দিয়ে টানার চেষ্টা করো না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভুল করা যাবে না। প্রথমে কি হবে, তারিখের ঘর হবে, তো আমরা এখানে তারিখ লিখব, তারপরে কি লিখব, তারিখের পরে লিখব হচ্ছে বিবরণ, বা বিবরণের ঘরে কেন হবে না, হবে হচ্ছে ক্রেডিট হিসাব খাত। কি লিখতে হবে, কেন ক্রেডিট হিসাব খাত সেটা আমি একটু পর বোঝাচ্ছি। এখানে লিখব ক্রেডিট হিসাব খাত। প্রথমে কি তারিখ, তারিখ, তারপরে কি ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, তারিখ, তারপরে ক্রেডিট হিসাব খাত, তারপর শর্ত, চালান নং, সূত্র। কি হবে, শর্ত, এখানে শর্ত, হ্যাঁ শর্ত, তারপরে চালান নং, সূত্র। ওকে, শর্ত, দেন চালান নং, তারপরে সূত্র। এসব ছকগুলো বাধ্যতামূলক দিতে হবে, যদিও এখানে কিছু লেখা লাগে না, তারপরে দিতে হবে। শর্ত, শর্ত, খেয়াল করো একটু, শর্ত, তারপরে চালান নং, চালান নং, তারপরে সূত্র। এরপরে লাস্টের কলামে লিখব কি, আমরা যেহেতু ক্রয় করেছি, কি করেছি, ক্রয় করেছি, ক্রয় জাবেদা, তাহলে প্রথমে লিখব কি, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঘরের মধ্যে রাখার ট্রাই করো, আমার এখানে জায়গা ছোট হয়ে গেছে, এই জন্য আমি একটু আর কি করলাম। ওকে, তাহলে কি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন দেখো এখানে আমি ক্রেডিট হিসাব খাত কেন লিখেছিলাম, আমরা এই ঘরের মধ্যে মূলত পাওনাদারদের সব পাওনাদারের নাম লিখব, তো পাওনাদার তো ক্রেডিট, তাই না? তো আমি এখানে এই জন্য ক্রেডিট হিসাব লিখেছি, কারণ আমি পাওনাদার হিসাব লিখবো, এখানে ক্রেডিট লিখছি কারণ এখানে সব পাওনাদারদের নাম লিখব। তো চলো এবার আমরা অঙ্কে যাই। অঙ্কে লেখা আছে দেখো, প্রথমে বাকিতে পণ্য ক্রয় যেহেতু বলেছে, তাহলে বাকিতে পণ্য ক্রয় 1 তারিখে বাকিতে পণ্য ক্রয় আছে ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি 50 কেজি বস্তা 2500 টাকা দরে 50 বস্তা, তাহলে 50 কেজি বস্তা, এক বস্তার দাম কত, 2500 টাকা। কত বস্তা নিয়েছে, 50 বস্তা নিয়েছে। খেয়াল করো 2500 টাকা দরে 50 বস্তা, খেয়াল করো 2500 টাকা দরে 50 বস্তা। তাহলে আমরা এখানে একটু হিসাব করব, 2500 টাকা দরে 50 বস্তা, সো 2500 টাকা দরে 50 বস্তা। দেখো এক বস্তার দাম কত, 2500 টাকা, কত বস্তা ক্রয় করেছে, 50 বস্তা। এটা আমরা আগে হিসাব করব। তো আমি যদি ক্যালকুলেটরে হিসাব করি, আমার এখানে আমি ক্যালকুলেটর নিয়ে হিসাব করি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমার প্রচুর কিন্তু ভুল হয় হিসাবে, ভুল হলে তোমরা একটু দেখো। এটা 2500 গুণ 50, 1,25,000 টাকা হয়, 1,25,000 টাকা হয়। সুন্দর কথা। এই 1,25,000 টাকা থেকে দেখো আমাদেরকে কি করতে হবে, কারবারি বারটা 3%, এই যে কারবারি বারটা 3%, এটা বাদ দিতে হবে। তো কারবারি বারটা আমরা এই 1,25,000 টাকা, এখান থেকে কারবারি বারটা বাদ দিব, কত, 1,25,000 টাকার উপরে, 1,25,000 টাকার উপরে 5% করে বাদ দিয়ে দেব। তো 1,25,000 টাকার উপর যদি আমি 5% করি,
1,25,000 টাকার উপরে যদি আমি 5% করি হয় কত? 6,250 টাকা। 6,250 টাকা। তাহলে এই 1,25,000 টাকা থেকে 6,250 টাকা বাদ দিতে হবে। 6,250 টাকা বাদ দিতে হবে। তাহলে 6,200 যদি বাদ দেই, 6,250 টাকা 1,25,000 টাকা থেকে 1,25,000 মাইনাস 6,250, আমরা 3% বারটা বলেছে, সরি আমরা একটু দেখি 3% বারটা মেবি, হ্যাঁ 3% বারটা। তাহলে এখানে 3% বারটা করতে হবে। একটু দেখো 3% বারটা 1,25,000 টাকার উপর আমরা কত পার্সেন্ট বারটা করব? 3% বারটা করব। তাহলে 3% বারটা করলে আমরা 1,25,000 হিসাব করব। এই প্রতি বস্তার দাম কত? 2,500 টাকা। কত বস্তা? 50 বস্তা। মোট হয় কত? 1,25,000 টাকা। এই 1,25,000 টাকা উপরে আমরা আবার 3% কারবারি বারটা বাদ দিব। তাহলে 1,25,000 ইন্টু 3%, 1,25,000 ইন্টু 3%, 1,25,000 ইন্টু 3% কত হয়? 3,750 টাকা হয়। 3,000, এই যে 1,25,000 উপর 3% করে 3,750 টাকা হয়। 3,750, এই 3,750 বাদ দিব 1,25,000 থেকে। 1,25,000, এই যে 1,25,000 3,750 বাদ দিলে হয় কত? 1,21,250, 1,21,250 টাকা। খেয়াল করে 1,21,250 টাকা হচ্ছে আমার প্রোডাক্টের দাম। আমি 50 বস্তা চাল কিনেছি, এক বস্তার দাম হচ্ছে 2,500 টাকা। তো কিনলাম 1,25,000 টাকা দাম হয়, কিন্তু ওনার প্রোডাক্টে 1,25,000 টাকার উপর 3% বারটা দিতে হবে। তাই 3% বারটা বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? 3% বারটা করলে হয় 3,750। এটা যদি আমি 1,25,000 থেকে বাদ দিই 1,21,250 টাকা হয়। 1,21,250 টাকা। তাহলে এখন আমি এখানে কি করব? 1,25,250 টাকা লিখব। 1,21,250 টাকা। তাহলে এখানে লিখবো 1,21,250 টাকা। খেয়াল করে 1,21,250 টাকা লিখলাম। তারপর এইখানে যে ক্রেডিট হিসাব খাত লিখেছিলাম, আমরা কার থেকে পণ্য ক্রয় করেছি? ফারহান অ্যান্ড ব্রাদার্স। তাহলে লিখবো কি? ফারহান অ্যান্ড ব্রাদার্স, এবং তারিখ হচ্ছে 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বরের 1 তারিখ। সাল কত? সাল এখানে দেওয়া আছে 2017 সাল। 2017 সাল, সেপ্টেম্বরের 1 তারিখ। ফারহান অ্যান্ড ব্রাদার্স, ফারহান অ্যান্ড ব্রাদার্স, ফারহান অ্যান্ড ব্রাদার্স। এবার দেখো আরও কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করি। কত? চালান নং হচ্ছে 123। চালান নং কত? 123। এই যে চালান নং 123। এখন শর্ত কিন্তু এখানে নাই, শর্ত এখানে নাই। তাহলে শর্ত কি আমরা দিব? দিব না। শর্ত না থাকলে আমরা দিব না। তাহলে কত হলো? হ্যাঁ, এর সূত্রের ঘরে কি করবো? একটা টিক দিব। ব্যাস, আমাদের এই 1,21,250 টাকা এখানে যে হিসাবটা এসেছিলো, হ্যাঁ 1,21,225 টাকা আমরা এখানে এভাবে লিখে দিব। ওকে, তারপরে দেখো আর বাকিতে ক্রয় আছে 5 তারিখে, সেপ্টেম্বরের 5 তারিখ। তাহলে লিখবো কি? সেপ্টেম্বর 5। কার থেকে ক্রয় করেছি? ইরফান ট্রেডার্স। তাহলে লিখবো কি? ইরফান ট্রেডার্স, ইরফান ট্রেডার্স। কি লিখবো? ইরফান ট্রেডার্স লিখবো। লিখলাম ইরফান ট্রেডার্স। চালান নাম্বারটা এখানে আছে কিনা দেখি। চালান নাম্বার হচ্ছে 432। চালান নাম্বার কি? 432। তাহলে এখানে চালান নাম্বার 432 লিখি, 432। এখানে একটা টিক দেই। শর্ত নাই, শর্ত নাই। তাহলে শর্ত না থাকলে কি করব? শর্ত আমরা দিব না। এখন আমরা হিসাবটা করি। দেখো হিসাবের ক্ষেত্রে প্রতি কেজি 105 টাকা দরে, প্রতি কেজি কত টাকা? 1 কেজির দাম 105 টাকা। 200 কেজি ডাল ক্রয় করে। প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল। তাহলে প্রতি কেজি কত টাকা? দেখো প্রতি কেজি 105 টাকা দরে। দ্বিতীয়টা, দ্বিতীয় হিসাব যেটা 105 টাকা দরে কত কেজি? 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয় করে। তাহলে 200 কেজি, এই যে 200। তাহলে 105 টাকা দরে 200 কেজি ডাল আমরা হিসাব করব। দেখি হিসাব করি কত আসে। 105 টাকা দরে 200 কেজি ডাল, টোটাল আসে কত? 21,000 টাকা। আমি এখানে হিসাব করলাম 21,000 টাকা। কত আসে? 21,000 টাকা আসে। এবার এখান থেকে আমাদের দেখো বারটা থাকবেই, ম্যাক্সিমাম অঙ্কে এখানে এইসব অঙ্কে বারটা থাকে। 5% বারটা, এই যে 5% বারটা। তাহলে 5% করে আমরা বাদ দিব। কার উপরে? 21,000 টাকার উপরে 5% করতে হবে। 21,000 টাকার উপরে 5% করতে হবে। তো 21,000 টাকার উপর 5% করি। 21,000 টাকার উপর 5% করলে কত হয়? 1,050 টাকা হয়। কত হয়? 1,050। 21,000 থেকে আমরা বাদ দিব 1,050 টাকা বাদ দিব।
1050 আমি ক্যালকুলেটর হিসাব করছি, তোমরাও একটু হিসাব করে নিবা ক্যালকুলেটরে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ক্যালকুলেটর হিসাব করে নিলে সুবিধা হয়। আমি পারলে ক্যালকুলেটর হিসাবটাও দেখাই দিলে অনেক ভালো হতো। তারপর আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবা। হ্যাঁ, 105 গুণ 200 প্রথমে দিবা, দেওয়ার পরে এখানে দেখবা যে এই অ্যামাউন্টটা আসবে 21000। 21000 থেকে আমরা 21000-এর উপরে আবার 5% করব, করে বাদ দিব। তাহলে কত হবে? 21000 থেকে 1050 বাদ দিলে হয় 19950। 19950। এই 19950 যেটা দেখতে পাচ্ছ, এটা আমরা কোথায় লিখব বলো? 19950 আমরা কোথায় লিখব? 19950 হচ্ছে আমরা এই যে লিখব কোথায়? 19950। খেয়াল করো, 19950 এখানে লিখব 19950। খেয়াল করছো? 19950 টাকা। এই হচ্ছে আমাদের কাজ, এখানেই শেষ। এবার আমরা দুটো একসাথে যোগ করব, ঠিক আছে? দুটো একসাথে যোগ করব, করে আমাদের অঙ্ক ডান। দুটো একসাথে যোগ করো, দুটো একসাথে যোগ করলে দেখো ফলাফল হবে 1,41,200 টাকা। 1,41,200, 1,41,200 টাকা। ব্যাস, ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিবা, আর এইখানে একটা দাগ দিয়ে দিবা। এই হচ্ছে আমাদের কাজ। খেয়াল করো, এই হচ্ছে আমাদের কাজ। প্রথমে তুমি প্রতিষ্ঠানের নাম লিখবে, আরমান ট্রেডার্স। ক্রয় জাবেদা হিসাব করতে সেজন্য ক্রয় জাবেদা লিখবা। তারপর তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, সব কিছু ক্লিয়ার থাকবে। তারপর ফারহান অ্যান্ড ব্রাদার্সের নাম লিখবা, কারণ তার কাছ থেকে ক্রয় করতেছো, আর ক্রেডিট হিসাব খাত লিখবা। হ্যাঁ, বিক্রয় জাবেদা কিন্তু ডেবিট হিসাব খাত হয়, কারণ আমরা বিক্রয় করলে দেনাদার বাড়ে, আমরা দেনাদারের নাম লিখে থাকি, আর ক্রয় করলে পাওনাদারের নাম লিখে থাকি, এজন্য পাওনাদার হিসাব লিখবো। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা দেখি অঙ্কে কি বলতে চাচ্ছে, কি করতে বলতেছে। খ নাম্বার কি বলতেছে? উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সাধারণ খতিয়ান। ব্যাপারটা বুঝো, সাধারণ খতিয়ান। খ নাম্বার সমাধান করার আগে খ নাম্বার আমরা সমাধান করব কি? সাধারণ খতিয়ান। খেয়াল করো, সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ানটা কি? আমরা নর্মালি এইখান থেকে যতগুলো জাবেদা পাবো, সেই জাবেদাগুলোর প্রত্যেকের জন্য একটা করে খতিয়ান তৈরি করব। যেমন পাওনাদার হিসেবের জন্য একটা হবে, ক্রয়ের জন্য একটা হবে, বিক্রয়ের জন্য একটা হবে, ক্রয় ফেরতের জন্য একটা হবে, বিক্রয় ফেরতের জন্য একটা হবে, এরকম ধরনের আর কি। সো এখানে যে যে এন্ট্রি আছে তার জন্য আলাদা আলাদা এরকম খতিয়ানে ছক করতে হবে। তো আমরা এখানে সব মিলিয়ে আমরা হচ্ছে যেমন 1 আর 2 নাম্বার ক্রয় জাবেদা দিয়েছি, তো ওখান থেকে আমরা ইনফরমেশনগুলো নিতে পারবো। তবে আমাদের এই যে 12 তারিখের 18 তারিখে যে কাহিনীটা আছে দেখো, এই যে 5 বস্তা চাল নষ্ট হয় ফেরত প্রদান করা হয়েছে, তারপর 20 কেজি ডাল নষ্ট হয় ফেরত দেওয়া হয়েছে, এইখানে নমুনা মাফিক না হয় ফেরত দেওয়া হয়েছে। তো এইখানে এই দুটোর জাবেদা আমাদেরকে আলাদা করে নিতে হবে সাধারণ খতিয়ান করার আগে। তো এখানে আমরা ক্রয় জাবেদা করেছি, আমরা এখানে দুটো জাবেদা দিয়ে নেব। কি? সাধারণ জাবেদা দুটো দিয়ে নেব। কিভাবে? দেখো, প্রথমত হচ্ছে আমরা জাবেদা দিব, এটা আনঅফিসিয়াল, একবারে আমরা জাস্ট সাজানো গোছানোর মতো দিব না, মনে মনে করে রাখবো। এটা কি করব? জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি এখানে করতেছি। আমাকে যদি বলা হয় পরীক্ষার হলে করতে, আমি কিন্তু করব না এটা। ওকে, তোমাকে বোঝানোর জন্য করতেছি। তো সেপ্টেম্বরের 12 তারিখে, তো আমরা যদি 12 তারিখের দিকে একটু তাকাই, 12 তারিখে আছে কি? যে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হয় ফেরত প্রদান করেছে। কয় বস্তা? 5 বস্তা। তাহলে 1 বস্তার দাম নিছিল কত বলো তো? 1 বস্তার দাম 2500 টাকা ছিল, বা 3% ছাড় ছিল। 2500 টাকা 1 বস্তা, তাহলে 5 বস্তা কত হবে বলো? 5 বস্তা। এখানে একটু হিসাবটা করে নিতে হবে। তার আগে আমি একটু লিখি, ক্রয় ফেরত দিছে, ক্রয় করে ফেরত দেওয়া হয়েছে। তো ক্রয় ফেরত দিলে ক্রয় হিসাব ডেবিট হতো, কিন্তু এখন ক্রয় ফেরত ক্রেডিট হবে। এই জন্য আমরা লিখবো কি? ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আর ডেবিট হবে কি? ওই দেনাদার কিন্তু ফারহান, যে উনি কিন্তু আমার কাছে টাকা চাবে না, উনি আমার কাছে টাকা চাবে না, তার মানে কি? আমার পাওনাদারটা কমে যাচ্ছে, পাওনাদার একটা দায় কমে গেলে ডেবিট হয়। এই জন্য আমরা লিখবো কি? পাওনাদার। কি লিখবো? পাওনাদার। ব্র্যাকেটে লিখবো কি? ফারহান। এখানে কি ফারহান না? ফারহান লিখবো। পাওনাদার ফারহান, হিসাব ডেবিট। তারপর কি লিখবো? পাওনাদার ফারহান হিসাব ডেবিট, এবং হচ্ছে তোমার পাওনাদার ফারহান হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কি লিখবো? ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সো এবার টাকাটা একটু হিসাবটা দেখো। টাকা হচ্ছে 1 বস্তার দাম কত? 2500 টাকা। তাহলে কয় বস্তা ফেরত দিবে? 3 বস্তা। কয় বস্তা? 3 বস্তা। সরি, 5 বস্তা। হ্যাঁ, 5 বস্তা। হ্যাঁ, 5 বস্তা। তাহলে 5 বস্তা ফেরত দিবে। তো 5 বস্তার দাম কত হয় হিসাব করো। 2500 টাকা করে 5 বস্তার দাম কত হয়? আমি একটু ক্যালকুলেটারে হিসাব করে ফেলি ঝটপট, তাহলে তাড়াতাড়ি হবে। খেয়াল করো, 2500 টাকা ইন্টু 5 বস্তা, তাহলে 12,500 টাকা হয়। 12,500 টাকা। এখন ওই যে আমি যখন ক্রয় করেছিলাম তখন তুমি আমাকে 3% ছাড় দিছিল, এখন কি তার ছাড়টা তাকে আমি দিয়ে দেবো না? মানে তাকে কি আমি পুরো টাকা
পণ্য ফেরত দিব নাকি, সেটা হবে না। তো সে যেভাবে ছাড় দিচ্ছে আমিও তাকে সেই হিসাবে, মনে করো তুমি বাজার থেকে 200 টাকার একটা শার্ট তুমি হচ্ছে মার্কেট থেকে 150 টাকা দিয়ে কিনেছো, তো তুমি এই পণ্যটা ভালো না, তাহলে এখন তুমি যখন ফেরত দিবা তখন তুমি তার কাছ থেকে 200 টাকায় নিবা না, তার কাছ থেকে কিন্তু তুমি নিবা কত 150 টাকা, কারণ সে তো পাগল না যে সে তোমাকে 200 টাকা দিবে, সে তোমাকে 50 টাকা ছাড় দিছিল, তো তুমিও যখন তাকে শার্টটা ফেরত দিবা তখন কিন্তু সে তোমাকে 150 টাকায় দিবে যত টাকা দিয়ে তুমি কিনেছিলে, যদিও শার্টের দাম 200 টাকা, 200 টাকা হিসাব আসবে না, হ্যাঁ হিসাব হবে কত, তুমি যত টাকা তাকে দিয়েছিলে সেটা হিসাব আসবে। তাহলে কত টাকা ফেরত যাবে, 12,500 টাকার উপরে তুমি এখন 3% করো, 12,500 টাকার উপরে 3% করো, 3% ছাড়, এই যে 3% হচ্ছে এখানে লেখা আছে যে এই যে 3% ছাড়, এই 3% ছাড় আমরা এখন হিসাব করব। তো 12,500 টাকার উপরে আমরা 3% হিসাব করি, 3% হয় কত 375 টাকা হয়। তাহলে এই 12,500 থেকে 375 টাকা বাদ দিতে হবে, 375, হ্যাঁ 375 টাকা, 375, তাহলে কত হয় 375 টাকা বাদ দিলে মাইনাস 12,500, তাহলে কত হবে 12,500, 375 বাদ দিলে 12,500 থেকে 375 বাদ দিলে 12,125, 12,125 টাকা, 12,125 টাকা, এই 12,125 টাকা এখানে লিখবো, 12,125 টাকা এখানেও লিখবো, 12,125 টাকা, খেয়াল করো 12,125 টাকা লিখতে হবে। ওকে, এটা হচ্ছে 12 তারিখের লেনদেনের কাহিনী। তো এবার আমরা হিসাব করব হচ্ছে 12 তারিখের পরে কত তারিখ আছে সেটা দেখব। 12 তারিখের পরে হচ্ছে 18 তারিখে ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক নেওয়া ফেরত দিছে, 20 কেজি ডাল, প্রত্যেক কেজি কত করে 200 করে, প্রতি কেজি 200, 20 কেজি ডাল। তাহলে এখন আমরা ওইটা জাবেদা লিখব। সো নর্মালি আগের মতোই চিন্তা করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখব হচ্ছে সেমভাবে লিখব পাওনাদার হিসাব, কি লিখব সেমভাবে পাওনাদার হিসাব, পাওনাদার ব্র্যাকেটে আমরা কি লিখব, পাওনাদারের নাম লিখব ইরফান, সো ইরফান লিখলাম, পাওনাদার ইরফান হিসাব কত টাকা হবে বলো, কত টাকা হিসাব করো, কত টাকা, কয় কেজি, হ্যাঁ 20 কেজি চাল, কত টাকা করে কিনছিলাম 200 টাকা, তাহলে এখনও 200 টাকা করে হিসাব করব, 20 কেজি কত, 20 কেজি কত টাকা 200 টাকা, তো 20 কেজি 200 করলে কত হয়, হ্যাঁ 4,000 টাকা হয়, কত হয় 4,000 টাকা, 4,000 টাকার উপরে উনি আমাকে ছাড় দিছিল কত টাকা, উনি আমাকে ছাড় দিছিল হচ্ছে 5% ছাড় দিছিল, এই যে 5%, এখানে 5% ছাড় দিছিল, এই যে 5% ছাড় দিছিল। তাহলে এখন আমি ওনাকে কি করব, 5% বাদ দিয়ে দেবো ওনার হিসাব থেকে, 4,000 থেকে 5% বাদ দিব। তাহলে 4,000 থেকে 5% যদি বাদ দেই তাহলে কত হয়, 10% করলে 400, 200 টাকা। তাহলে এখান থেকে 4,000 থেকে আমরা 200 টাকা বাদ দিব, 200 টাকা বাদ দিব, তাহলে 3,800 টাকা হয়, 3,800। তাহলে এখানে লিখবো পাওনাদার ইরফান 3,800 টাকা, 3,800। তারপর আমরা লিখবো কি, ক্রয় ফেরত হিসাব, কি লিখবো, ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব কত টাকা, ওই সেম 3,800 টাকা। ক্লিয়ার? এই আমরা সাধারণ জাবেদাগুলো আলাদা করে রাখবো, সাধারণ জাবেদা যদি করে রাখি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে লিখবে। তো এখন চলো আমরা খতিয়ানের কাছে যাই। খতিয়ানে ছক করেছি অলরেডি, দেখো খতিয়ানে ছক করেছি। তো আমাদের এখানে 3টা খতিয়ান হবে, একটা হবে কি, 3টা খতিয়ান হবে, 3টা খতিয়ান হবে হচ্ছে, একটা হবে ক্রয় হিসাব, তারপর হবে কি পাওনাদার হিসাব, তারপর একটা কি হবে ক্রয় ফেরত হিসাব, কি হবে ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব। এখন তুমি যদি জাবেদাগুলো একটু ঘাটো তাহলে বুঝতে পারবা, দেখো জাবেদাগুলো একটু ঘাটলেই বুঝতে পারবা, দেখো জাবেদাগুলো একটু ঘাটলেই বুঝতে পারবা কি কি হিসাব হবে। দেখো এইখানে, দেখো এখানে আমি লিখেছি, দেখো এখানে ক্রয় হিসাব লিখেছিলাম তাই না, পাওনাদার হিসাব লিখেছিলাম, আর আছে কি পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব এখানে তো পাওনাদার হিসাব একবার বলেছি তাই না, তাহলে তো বারবার বলা লাগবে না পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার হিসাব 2 জায়গায় লিখেছি, কিন্তু ক্রয় ফেরত হিসাব আমি দাগাইনি, ক্রয় ফেরত হিসাব তো 2বার দাগান লাগবে না, একবার দাগাইলেই হবে। তাহলে কয়টা, ক্রয় ফেরত হিসাব একটা, ক্রয় হিসাব একটা, পাওনাদার হিসাব একটা, পুরো অঙ্কের মধ্যে আমি যদি চিন্তা করি। কিন্তু যদি ওরা বলতো যে ক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ান করো তাহলে শুধু এই দুটো দিলেই হতো, কিন্তু ওরা তা বলেনি, ওরা বলছে পুরো অঙ্কের মধ্যে কি করতে হবে, ক্রয় জাবেদা এবং পুরো অঙ্ক আর কি, পুরো অঙ্ক। ক্রয় জাবেদা 2টো এন্ট্রি ছিল, কিন্তু ক্রয় জাবেদা না বলে ওরা বলছে পুরো অঙ্কের মধ্যে থেকে আমাদেরকে হচ্ছে সাধারণ খতিয়ান করতে হবে। তো সাধারণ খতিয়ান প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা হিসাব করতে হয়, মানে যেমন পাওনাদারের জন্য আবার পুরোটা যদি আলাদা আলাদা করতে চাই, পাওনাদার মানে এক একজন পাওনাদারের নাম যদি আলাদা দিতে চাই তখন সেটা হয়ে যাবে সহকারী। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা হচ্ছে খতিয়ানের কাছে যাই, যে আমরা দেখি কি কি খতিয়ান আমরা করব। প্রথমে আমরা করব কি পাওনাদার হিসাব, প্রথমে কি করব, না সরি পাওনাদার না, এর আগে আরেকটা আছে,
প্রথমে আমরা করব কি ক্রয় হিসাব। দেখো প্রথমে আমরা কি করব ক্রয় হিসাব করব। তো ক্রয় হিসাব করার সময় আমরা দেখব ওইখানে ক্রয় হিসাব আছে কোথায় কোথায়, যেখানে যেখানে ক্রয় হিসাব আছে সেটা আমরা নিব। তো ক্রয় হিসাব যেখানে যেখানে আছে দেখো ক্রয় হিসাব কোথায় কোথায় আছে খেয়াল করো। ক্রয় হিসাব আছে হচ্ছে এখানে কিন্তু পাওনাদার হিসাব, ক্রয় ফেরত হিসাব, পাওনাদার হিসাব ক্রয় ফেরত। সো এখানে আসতেছে না, এটা এখানে আসতেছে এই যে ক্রয় হিসাব। তাহলে ক্রয়ের বিপরীত কি পাওনাদার হিসাব, ক্রয়ের বিপরীত এখানে পাওনাদার হিসাব। তাহলে আমরা এখানে লিখব কি পাওনাদার হিসাব লিখব। কি লিখব পাওনাদার হিসাব লিখব। এখানে লিখব পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব লিখব। কি লিখব পাওনাদার হিসাব লিখব। সো টাকা কোনটা লিখব, টাকা লিখব হচ্ছে এই যে 1,41,200 পুরোটা, কারণ পুরোটাই পাওনাদার পুরোটাই ক্রয়। এই 1,41,200 পুরোটাই পাওনাদার পুরোটাই আবার কি ক্রয়। তাহলে 1,41,200 টাকা ক্রয়ের ঘরে, হ্যাঁ ক্রয় হিসাবে আমরা 1,41,200 টাকা লিখব। 1,41,200। এখন টাকা ডেবিটে বসাবো নাকি ক্রেডিটে বসাবো সেটা দেখার জন্য আমরা এখানে যাব। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা হিসাব করতেছি কি, আমরা হিসাব করতেছি ক্রয় হিসাব। আমরা যে হিসাব করতেছি ওইটা কোন পাশে টাকা, ক্রয় হিসাব ডেবিট। তাহলে আমরা টাকা বসাবো ডেবিট পাশে 1,41,200, 1,41,200 টাকা। খেয়াল করে 1,41,200 টাকা। ক্লিয়ার, 1,41,200 টাকা। নর্মালি আমরা চিন্তা করলাম পাওনাদার হিসাব মানে ক্রয়ের বিপরীত পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব লিখেছি, লিখে আমরা ডেবিট পাশে টাকা লিখেছি। কারণ কি আমি ক্রয় হিসাব করতেছি এখন আমি আছি এখন ক্রয় হিসাবের আন্ডারে। সো ক্রয় হিসাব যেখানে থাকবে ডেবিট পাশে থাকলে আমি ডেবিটে লিখবো, ক্রেডিট পাশে থাকলে আমি ক্রেডিটে লিখবো, লিখলাম। তো এর ছাড়া আর ক্রয় হিসাব কিন্তু এখানে নাই কোথাও। দেখো এখানে আর কোথাও ক্রয় হিসাব নাই। এবার আমরা যাব হচ্ছে পাওনাদারের কাছে। এই যে পাওনাদার, এই যে পাওনাদারের কাছে যাব। তো পাওনাদারের কাছে যাই, দেখি পাওনাদারের কোথায় কোথায় আছে। খেয়াল করো পাওনাদার একটু ঝামেলা থাকবে, হ্যাঁ পাওনাদার একটু ঝামেলা থাকবে। দেখো তো পাওনাদার আছে কোথায়, এই যে পাওনাদার আছে, এই পাওনাদারের বিপরীত কি আছে ক্রয়। তাহলে আমরা এখন লিখবো কি ক্রয়, কত 1,41,200 টাকা। আমরা লিখবো ক্রয় হিসাব। কি লিখবো ক্রয় হিসাব লিখবো। আমরা এখানে লিখবো কি ক্রয় হিসাব লিখবো, ক্রয় হিসাব। তো পাওনাদার হিসাব কিন্তু এখানে কি আছে দেখো, পাওনাদার হিসাব কিন্তু এখানে ক্রেডিট পাশে আছে, যে পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এর জন্য আমরা টাকা বসাবো ক্রেডিট পাশে 1,41,200, 1,41,200 টাকা। ক্লিয়ার, এই যে ক্রেডিট পাশে 1,41,200 টাকা। খেয়াল করো 1,41,200 টাকা, 1,41,200 টাকা। কথা ক্লিয়ার, 1,41,200 টাকা। এবার আমরা একটু হিসাব করতে হবে আমাদেরকে। ওকে, তো পাওনাদার হিসাব আর কোথায় আছে দেখি, চলো পাওনাদার হিসাব কোথায় আছে। পাওনাদার হিসাব আছে কোথায় আর, ওকে এই পাওনাদার ক্রয় হিসাব গেল। এখন পাওনাদার হিসাব আছে এইখানে, দেখো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব কত, এখানে পাওনাদার হিসাব আছে ডেবিট, আর এখানে বিপরীতে আছে ক্রয় ফেরত হিসাব। তো আমাদের এখানে কিন্তু ক্রয় ফেরত হিসাব দুইটা একসাথে। খেয়াল করো আমরা বারবার লিখবো না, আমরা বারবার লেখার প্রয়োজন নেই, চাইলে আমরা বারবার লিখতে পারি। সো এখানে দেখো ক্রয় ফেরত হিসাব আছে একটা 12,125 টাকা। এই যে মানে পাওনাদার হিসাব এখানে একটা আছে, এই যে পাওনাদার হিসাব এখানে একটা পাওনাদার হিসাব আছে। তো এই যে পাওনাদার হিসাব যেখানে আছে, এই পাওনাদার হিসাবের বিপরীতে কি আছে ক্রয় ফেরত হিসাব। এই জন্য আমরা লিখবো কি ক্রয় ফেরত হিসাব লিখবো। এখানে কি লিখবো ক্রয় ফেরত হিসাব। তো লিখি ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব। এখন এটা হচ্ছে কত তারিখে ছিল, আমরা প্রথমত ক্রয় করেছিলাম কত তারিখে, দেখো এখানে তারিখটা আমরা বসাই নেই, আমরা ক্রয় করেছিলাম কত তারিখে 1 তারিখে, কিন্তু এখানে আমাদের সেপ্টেম্বরের একদম লাস্টের হিসাব ছিল এটা। এই যে ক্রয় এবং পাওনাদার হিসাব সেপ্টেম্বরের লাস্টে। সো আমরা সেপ্টেম্বরের লাস্টের দিন ব্যবহার করব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 31 তারিখ। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব 31 বসাবো, সেপ্টেম্বর 31, সেপ্টেম্বর 31। আর এখানে আমরা এই ক্রয় ফেরত হিসাবটা আমরা কি লিখব, ক্রয় ফেরত আমরা কত তারিখে ফেরত দিয়েছিলাম, আমাদের এটা বইয়ে দেখতে হবে কত তারিখে। প্রথমত আমরা ফেরত দিয়েছিলাম 12 তারিখে, তাহলে আমরা লিখব কি 12 তারিখ, সেপ্টেম্বরের 12 তারিখ। হ্যাঁ, এটা তারিখ না দিলেও হয়, এটা তারিখ লাগে না, সেপ্টেম্বরের 12 তারিখ এখানে লিখব, সেপ্টেম্বরের 12 তারিখ। ঠিক আছে, সেপ্টেম্বরের 12 তারিখ ক্রয় ফেরত হিসাব। তো ক্রয় ফেরত হিসাব কত টাকা, আমরা কত টাকার পণ্য ক্রয় ফেরত দিয়েছিলাম, ক্রয় করে ফেরত দিয়েছিলাম 12,125 টাকা। এই যে লিখতেছি পাওনাদার হিসাব, তো বিপরীতে আছে কি ক্রয় ফেরত হিসাব, এজন্য ক্রয় ফেরতের এই টাকাটা লিখলাম।
হ্যাঁ, এখন আমি পাওনাদার হিসাব করতেছি দেখে ডেবিট পাশে টাকা যাবে, কারণ পাওনাদার হিসাব এখানে ডেবিট আছে 12,125 টাকা। সো আমরা চলো ডেবিট পাশে টাকাটা বসাই। এই যে ডেবিট পাশে 12,125 টাকা, 12,125, হ্যাঁ 12,000। দেখো ক্রয় ফেরত হিসাব, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, 12,125 টাকা, 12,125 টাকা। এখন আমরা যেটা করব, এখানে আমাদেরকে একটু হিসাব করতে হবে। দেখো আমার কাছে এই টাকাটা এখন কোথায় আছে? ডেবিট পাশে আছে না, কিন্তু আমার কাছে জেডটা আছে ক্রেডিটে। তাহলে ডেবিট আর ক্রেডিট কি করতে হবে? বিয়োগ করতে হবে। চলো আমরা বিয়োগ করি। প্রথমে এখানে একটু বিয়োগ করে নিই। 12,125 টাকা 1,41,200 মাইনাস 12,125 টাকা, 12,125, 1,29,075 টাকা, 1,29,075 টাকা। ব্যাস, 1,29,075 টাকা। খেয়াল করো, ক্রয় ফেরত হিসাব 12,125 টাকা, যেটা আমরা একটা ক্রেডিট ছিল এটা ডেবিট ছিল, দুটো বিয়োগ করে আমরা ডেবিট ক্রেডিট পাশে বসাইছি, কারণ ক্রেডিট পাশে জের ছিল বেশি। গেল। তারপর আর ক্রয় ফেরত হিসাব আছে কোথায় দেখি? সরি, পাওনাদার হিসাব আছে। এই যে পাওনাদার হিসাব আর একটা আছে 3,800 টাকা। এখানে কি ক্রয় ফেরত হিসাব? এখানেও লিখতে হবে ক্রয় ফেরত হিসাব। এটা কত তারিখে ছিল? সেপ্টেম্বর 18 তারিখে ছিল। তাহলে এখানে সেপ্টেম্বর 18 তারিখ কি লিখব? ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব কত টাকা? 3,800 টাকা লিখব, 3,800 টাকা লিখব। এখানেও কিন্তু কি, এখানেও দেখো খেয়াল করো, এখানেও কিন্তু পাওনাদার হিসাব ডেবিট, সুতরাং আমরা টাকা বসাবো ডেবিট পাশে, কারণ আমি করতেছি এখন পাওনাদার হিসাব। সো আমাকে পাওনাদার হিসাবের মতো করে চলতে হবে। 3,800 টাকা ডেবিট পাশে বসালাম। তো এখানে এটা ক্রেডিট, এটা ডেবিট, তাহলে এখন বিয়োগ করতে হবে। 1,29,075 থেকে আমরা বাদ দিব কত? 3,800 টাকা, 3,800। এটা কিন্তু এটা ডেবিট দেখে আমরা বাদ দিব, কারণ এটা ক্রেডিট, এটা ডেবিট। বিয়োগ করতে হবে 1,25,275, 1,25,275। শেষ, আমাদের পাওনাদার হিসাব শেষ। এখন চলে যাব আমরা ক্রয় ফেরতের কাছে, ক্রয় ফেরতের কাছে যাব। দেখো ক্রয় ফেরত কোথায় কোথায় আছে দেখে সেখান থেকে আমরা টাকা এনে এনে বসাবো। তো চলো আমরা যাই ক্রয় ফেরত। এই ক্রয় জাবেদার মধ্যে কোথাও ক্রয় ফেরত নাই, শুধু এই সাধারণ জাবেদায় দুই জায়গায় আছে ক্রয় ফেরত। দেখো এই যে একটা ক্রয় ফেরত আর এই যে একটা ক্রয় ফেরত। তো এই প্রথম ক্রয় ফেরত এটা হচ্ছে 12 তারিখে, আর একটা হচ্ছে 18 তারিখে। তো আমরা এই 12 তারিখেরটা আগে লিখব। তো ক্রয় ফেরত হিসাব বিপরীতে আছে পাওনাদার হিসাব, কিন্তু ক্রয় ফেরত ক্রেডিট, সো টাকা বসবে ক্রেডিটে, লিখব পাওনাদার। লিখব কি? পাওনাদার। তাহলে আমরা এখানে লিখব প্রথমে পাওনাদার 12 তারিখে, সেপ্টেম্বরের 12 তারিখ পাওনাদার হিসাব, পাওনাদার, হ্যাঁ পাওনাদার। তো পাওনাদার প্রথমে তাহলে কত টাকা হয়েছিল? প্রথমে পাওনাদার 12,125 টাকা। তো আমি যেহেতু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, টাকা বসাবো ক্রেডিট পাশে, 12,000, হ্যাঁ 12,000 কত? 125 টাকা। একটু দেখে নাও, এই যে 12,125 টাকা পাওনাদার হিসাব লিখছি, কিন্তু আমরা ক্রয় ফেরত হিসাব করতেছি, এই কারণে 12,125 টাকা এই ক্রয় ফেরত হিসাব ক্রেডিট থাকার কারণে আমরা ক্রেডিট পাশে বসালাম। এই যে ক্রেডিট পাশে বসালাম, এটা এখানে যাবে 12,125 টাকা ক্রেডিট পাশে যাবে। তারপর আর কোথায় পাওনাদার হিসাব আছে? আর আছে হচ্ছে এই যে পাওনাদার হিসাব এবং ক্রয় ফেরত হিসাব। সরি, আমার দরকার ক্রয় ফেরত। এই যে ক্রয় ফেরত, এখানে আছে পাওনাদার হিসাব, তাহলে এখানে লিখবো কি? পাওনাদার হিসাব লিখবো। আবার এটা হচ্ছে 18 তারিখে, এখানেও লিখবো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। এখানে কত টাকা আছে? 3,800 টাকা। এখানেও ক্রেডিট পাশে বলবে 3,800, কারণ ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, আমি করতেছি ক্রয় ফেরত হিসাব, যদি আমি ডেবিট পাশেরটা লিখতেছি, কিন্তু টাকা বসবে ঠিকঠাক মতো। তাহলে এখন এই দুটো যোগ করতে হবে, 12,125 আর 3,800। আমি একটু হিসাব করে নিই, 12,125 আর 3,800, 15,925, 15,925। এখন সরি, এটা 15,925, ঠিক আছে। 12,125, 15,925 টাকা, 15,925। জি, এই হচ্ছে আমাদের সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান জাস্ট এক একটার জন্য এক একটা এন্ট্রির জন্য, এক একটা হিসাবের জন্য এক একটা তথ্য বসাতে হবে। এখন আমরা করব কি? গ নাম্বারে যাব। তো গ নাম্বারে কি বলা আছে দেখি। গ নাম্বারে বলছে দেখো, সহকারী খতিয়ান প্রস্তুত করতে হবে। কি করতে হবে? সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান প্রস্তুত করো। তো সহকারী খতিয়ানের কাহিনী হচ্ছে একটাই,
সহকারী খতিয়ান কারো না কারো নামে হয়, মনে রাখবা সহকারী খতিয়ান কার কার কি হয়, কারো না কারো নামে হয়। তো এখানে দুজন ব্যক্তির নাম বারবার আছে, ফারহান অ্যান্ড ব্রাদার্স আর ইরফান ট্রেডার্স। তাহলে দুটো খতিয়ানের ছক আমরা করব। কি করব? দুটো খতিয়ানের ছক আমরা করব, তাহলেই হবে। দুটো খতিয়ানের ছক আমরা করব। তো চলো আমরা দুটো খতিয়ানের ছক করি। দেখো এখানে দুটো খতিয়ানের ছক আমরা করব, দুজন ব্যক্তির জন্য দুটো খতিয়ানের ছক করব। তো আগের মতোই সব কাজ হবে এখানে। দেখো সব কিছু আগের মতোই। প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা এখানে লিখব হচ্ছে তারিখ লিখব, তারপরে লিখব হচ্ছে বিবরণ লিখব, দেন এখানে জাবেদা পৃষ্ঠা লিখব। খতিয়ানের মধ্যে জাবেদা পৃষ্ঠা দিতে হয়। ডেবিট টাকা লিখব, তারপর লিখব হচ্ছে ক্রেডিট টাকা, দেন এখানে লিখব জের। কি লিখব? এখানে জের লিখব, এখানে লিখব ডেবিট, আর এখানে ক্রেডিট। খেয়াল করো এখানে ক্রেডিট। তো প্রথমে আমরা কি হিসাব করব একটু দেখে নেই। আমরা এখানে দুজন ব্যক্তির নাম পাইছিলাম, প্রথমে ফারহান তারপরে ইরফান। সো আমরা প্রথমের জন্য লিখব ফারহান, আর এখানে লিখব কি? সহকারী খতিয়ান। খেয়াল করো সহকারী খতিয়ান ফারহান হিসাব, ব্যাস। আর এখানে কি? ইরফান হিসাব, এটাও সহকারী খতিয়ান, কিন্তু দুটোই হবে, দুজন ব্যক্তির জন্য দুটো সহকারী খতিয়ান। এটা কি? তারিখ, তারপর হচ্ছে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দেন এটা হচ্ছে জের, ডেবিট ক্রেডিট। খেয়াল করো ডেবিট ক্রেডিট। এতটুকু তো ক্লিয়ার না? ওকে, এবার আমরা হিসাব করব কোথা থেকে তথ্য নেওয়া যায়। চলো আমরা প্রথমে চলে যাই আমাদের জাবেদার কাছে। তো জাবেদার কাছে যেয়ে দেখতেছি যে আমি যেহেতু করব ফারহান ইরফান হিসাব, তাহলে আমি এই ক্রয় হিসাব, পণাদার হিসাব ওদের কাছে যেয়ে আমার লাভ নেই। আমাকে যেতে হবে কি? এই ফারহান অ্যান্ড সন্সের কাছে, ইরফান অ্যান্ড সন্সের কাছে। এই ফারহান এবং ইরফান, ফারহান অ্যান্ড ব্রাদার্স, ইরফান অ্যান্ড ট্রেডার্স, এই ইরফান ট্রেডার্স, এদের কাছে আমাকে যেতে হবে। তো আমি প্রথমে দেখব ফারহান হিসাব। ফারহান কিন্তু একটা পাওনাদার, তাহলে এর বিপরীতে কি? ক্রয়। তাহলে আমি লিখব কি? ক্রয় হিসাব লিখব। প্রথমে কি লিখব? ক্রয় হিসাব। সো এখানে ছিল হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ। তো ওর কাছ থেকে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? 1,21,200। ফারহানের জন্য 1,21,250 টাকা হচ্ছে ফারহানের কাছে, ফারহান পাবে। তাহলে 1,21,250 টাকা লিখব। এবং দেখো এই ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব কিন্তু ক্রেডিট। এই ফারহান কিন্তু একজন পাওনাদার, সেও ক্রেডিট হিসাব খাত। তাহলে ক্রেডিটের তথ্য লিখতেছি, যেহেতু টাকা কিন্তু বসবে ক্রেডিট পাশে। তো আমি এখানে টাকা বসাবো ক্রেডিট পাশে, 1,21,250 টাকা। 1,21,250 টাকা আমি এখানে কি বসাবো? ক্রেডিট পাশে, 1,21,250 টাকা বসালাম। ওকে, তারপরে দেখো এই টাকাটা আবার ক্রেডিট পাশে 1,21,250 টাকা লিখে দেব। ওকে, ডান। এবার এই ফারহান হিসাব আর কোথায় আছে? দেখো এখানে আর ফারহান হিসাব নাই, এখন আছে এই যে পাওনাদার ফারহান হিসাব। দেখো পাওনাদার ফারহান হিসাব 12,125 টাকা। এখানে ক্রয় ফেরত হিসাব। কি হিসাব? পাওনাদার হিসাবের বিপরীত আছে ক্রয় ফেরত হিসাব। ফারহান হিসাব, ফারহানের বিপরীত আছে ক্রয় ফেরত হিসাব। তাহলে আমি লিখব ক্রয় ফেরত হিসাব। ওটা ছিল হচ্ছে 12 তারিখে ক্রয় ফেরত হিসাব। তখন কিন্তু এই ফারহান হিসাব ডেবিট ছিল। দেখো ফারহান হিসাব উপরে ছিল, উপরে ডেবিটে, এ কারণে আমি ডেবিট পাশে লিখব। কত টাকা লিখব বলো? 12,125 টাকা লিখব। 12,125 টাকা ডেবিট পাশে লিখব। এবার দেখো এটা ডেবিট আছে, এটা ক্রেডিট আছে জের, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তো আমি চলো বিয়োগ করি। 1,21,250, 1,21,250 থেকে বাদ দিব হচ্ছে 12,125 টাকা। তাহলে 1,09,125 টাকা, 1,09,125 টাকা। একজনের হিসাব শেষ, ফারহানের হিসাব এখানে ক্লোজ। এবার যাব হচ্ছে ইরফানের কাছে। দেখো ইরফানের জন্য কোথায় কোথায় তথ্য আছে দেখি। ইরফানের তথ্য আছে সেমভাবে, এই যে ইরফান, বিপরীতে আছে ক্রয় হিসাব। লিখব কি? ক্রয় হিসাব লিখব। তাহলে এখানে লিখি, এটা হচ্ছে ছিল 5 তারিখে, সেপ্টেম্বরের 5 তারিখে।
কি লিখব? ক্রয় হিসাব লিখব। কি লিখব? ক্রয় হিসাব লিখব। সেমভাবে ক্রয় হিসাব লিখে টাকাটা লিখতে হবে, আমাকে ক্রেডিট পাশে লিখতে হবে। কত টাকা লিখতে হবে দেখো, লিখতে হবে হচ্ছে 19,950 টাকা। 19,950 টাকা, 19,950 টাকা। এখানে লিখবো 19,950 টাকা। ঠিক আছে, 19,950 টাকা করে লিখবো। এবার আর কোথায় আছে দেখি এই ব্যক্তির তথ্য, এই যে এখানে আছে ইরফান হিসাব আছে। এখানে ক্রয় ফেরত হিসাব লিখতে হবে 3,800 টাকা। ক্রয় ফেরত হিসাব কি লিখবো? এটা হচ্ছে 18 তারিখে। হ্যাঁ, ক্রয় ফেরত হিসাব কি লিখবো? ক্রয় ফেরত হিসাব কত টাকা? 3,800 টাকা। এই ডেবিট পাশে বলবে 3,800 টাকা। এখন আমাকে বিয়োগ করতে হবে কত? 19,950 থেকে 3,800 টাকা বাদ দিতে হবে। 19,950 থেকে 3,800 বাদ দিতে হবে। এটা ডেবিট, এটা ক্রেডিট। এটা ডেবিট, এটা ক্রেডিট, দুটো দুই রকম, হ্যাঁ, দুই জায়গায় আছে, এজন্য বিয়োগ করতে হবে। কত হয়? 16,150। 16,150। তাহলে আমরা যেটা বুঝলাম, এই হচ্ছে আমাদের খতিয়ান। টোটাল সহকারী খতিয়ান হবে দুইটা। দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তির তথ্য আছে, দুটো হয়েছে। যত ব্যক্তি হবে তত। এখানে যদি দেনাদারের আলাদা আলাদা থাকে তাহলে দেনাদারদের জন্য এরকম সহকারী খতিয়ান করা যায়, পাওনাদার থাকলে পাওনাদারদের জন্য করা যায়। হ্যাঁ, ওদের জন্য আলাদা আলাদা, প্রত্যেক ব্যক্তির আলাদা। এখন আমি তো এটা দেখে বুঝতে পারি সহজে যে ওর কাছে এত টাকা পাবো, ওর কাছে এত টাকা পাবো, ইজিলি ওর টাকা ফেরত দিছি। তো এই জেটটা জানার জন্য সহকারী খতিয়ান করতে, ও এখন আমাকে আমার সহকারী হিসেবে কাজ করতেছে, কিন্তু আমাকে তথ্য দিচ্ছে, স্পেশাল তথ্য দিচ্ছে যে তুমি ফারহানের কাছে এত টাকা পাবা, ইরফানের কাছে এত টাকা পাবা। তো আমার জন্য সুবিধা হলো না বলো? আমার জন্য সুবিধা হয়েছে। এটা হচ্ছে কাজ। এভাবে আর কি আমাদেরকে হিসাব করতে হয়। ঠিক আছে, এভাবে আমাদেরকে হিসাব করতে হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।